আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন রুমিন ফারহানা। তার আগেই পদত্যাগ করবেন বিএনপি থেকে। বাংলাদেশে হিন্দু হত্যার দায়ে ইন্ডিয়াতে চলছে বিক্ষোভ। দিল্লি হাইকমিশনের সামনে চলছে বিক্ষোভ। বেনজির ও তার পরিবারের সকল জিনিস জমা হলো ত্রাণ তহবিলে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ দফায় প্রার্থী ঘোষণা করলেও জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে শুরুতে ২টি আসন ব্রাহ্মণবাড়িয়া ২ ও ব্রাহ্মণবাড়িয়া ৬ ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোট প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ২ জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিত এই আসনে বরাবরই আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সম্ভাবনার কথা থাকলেও জোটের সঙ্গে সমঝোতার কারণে শেষ পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়ন পাননি। মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে বাংলাদেশ প্রতিনিধি দলকে জানিয়েছে রুমিন ফারহানা। তিনি জানান, দল থেকে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। সমঝোতার জোটকে ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করলে দলীয় কোনো কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে কিনা এমনটা জানতে চাইলে প্রত্যুত্তরে রুমিন ফারহানা বলেন, আশা করা যায় সেটা আমার সঙ্গে হবে না। মনোনয়ন কেনার আগে সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। ২-১ দিনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করব। স্বতন্ত্র প্রতীক হিসাবে কোনটা পাবো বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে। আরেকটা কথা না বললেই নয়, আশা করি অত্র এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে, তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল। তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হুমকি, ধর্মীয় স্থান ভাঙচুর ও অন্যান্য নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে দিল্লি পুলিশ হাই কমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও প্রতিবাদকারীরা পুলিশের বাধা অতিক্রম করে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হতে দেখা গেছে। প্রতিবাদকারীরা কমপক্ষে ২টি বাধা অতিক্রম করে কূটনৈতিক ভবনের দিকে এগিয়েছে। সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এনডিটিভি বলছে, পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। প্রতিবাদকারীরা প্লাকার্ড ও ব্যানার ধরে দীপুচন্দ্র দাসের জন্য ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। একজন প্রতিবাদকারী বলেন, আজ আমরা আমাদের কণ্ঠস্বর না তুললে আমি দীপু, আপনি দীপু হব। ওদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ ভারতের বিভিন্ন স্থানে তার কূটনৈতিক মিশনের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ এই ধরনের পরিকল্পিত সহিংসতা বা হুমকির নিন্দা জানায়, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে না, বরং পারস্পরিক সম্মান ও শান্তি সহনশীলতার মূলনীতি লঙ্ঘন করে। মন্ত্রণালয় আরও বলছে, ভারত সরকারকে অবশ্যই এই ঘটনায় একটি বিবৃতি তদন্ত পরিচালনা করতে হবে। এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভারতের মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এই ঘটনার মধ্য দিয়ে ২২ ডিসেম্বর ২০২৫ সালে শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার ভাঙচুর ও ২০ ডিসেম্বর ২০২৫ সালে দিল্লিতে হাই কমিশনের বাইরে প্রতিবাদ। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গুলশানের ৪টি বিলাসবহুল ফ্ল্যাট থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মালামাল সরকারি ত্রাণ তহবিলে হস্তান্তর হয়েছে। আদালতের নির্দেশনায় গত ১৪ ডিসেম্বর এসব মালামাল প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তরের জন্য চিঠি পাঠায় প্রধান উপদেষ্টা কার্যালয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এর নির্দেশ অনুযায়ী দুদক কর্তৃক বাজেয়াপ্ত মালামাল নিলামের পরিবর্তে জনস্বার্থে তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের আবেদনে বলা হয়, আবাসিক এলাকায় প্রকাশ্য নিলাম নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ এবং বিপুল পরিমাণ কাপড় ও তৈজসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আদালত এ আবেদন মঞ্জুর করেন।
গুলশানের র্যাংকন আইকন টাওয়ার এর 12A, 12B, 12A, 13B নম্বরের ফ্ল্যাটে পাওয়া মালামালের তালিকা বেশ দীর্ঘ। 4টি ফ্ল্যাট থেকে মোট 583টি শাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক টপস, থ্রি পিস ও লেহেঙ্গা পাওয়া গেছে। বিভিন্ন কক্ষ থেকে জব্দ করা হয়েছে মোট 119টি শার্ট, 128টি পুরুষ প্যান্ট, 335টি লেডি প্যান্ট, বড় গেঞ্জি, ছোট গেঞ্জি, টি-শার্ট মিলিয়ে পাওয়া গেছে 1327টি পোশাক। এছাড়া 118টি পাঞ্জাবি এবং 179 জোড়া স্যান্ডেল, কেস ও জুতা সবই জব্দ করা হয়েছে। রান্নাঘর ও সেটার রুমে পাওয়া গেছে দামি দামি ব্র্যান্ডের ইলেকট্রনিক সামগ্রী, যার মধ্যে রয়েছে বার্নার, ওভেন, এয়ার ফ্রায়ার, কর্ডলেস টেলিফোন, ভ্যাকুয়াম ক্লিনার। 13A ফ্ল্যাটে নামাজের ঘর থেকে জব্দ হয়েছে 32টি আতর, পারফিউম, 11টি জায়নামাজ ও 48টি তসবিহ। পাশাপাশি পুলিশের লোগোযুক্ত মগ, ট্রাভেল ট্রলি ও বিভিন্ন শোপিসও তালিকায় রয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে গঠিত 3 সদস্যের একটি কমিটি এসব মালামাল গ্রহণ ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবহারযোগ্য মালামাল কিছু নমুনা সংরক্ষণ করে বাকি পচনশীল দ্রব্য, অব্যবহৃত কাপড় ও তৈজসপত্র প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়া হয়েছে। দুদক জানায়, এ উদ্যোগের মাধ্যমে সাবেক ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগকৃত অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ সরাসরি জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে।